নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশ 19 থেকে 61 নম্বর পৃষ্ঠার 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্ন তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে এবং বাড়িতে মুখস্থ করবে, তাহলে পরীক্ষার জন্য তোমরা অনেকটাই তৈরি হয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। মাটির তলার মাটি, এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। 1 নম্বর প্রশ্ন, মাটি কাকে বলে? উত্তর হবে ভূপৃষ্ঠের ওপরের যে আলগা পাতলা ও নরম স্তরে উদ্ভিদ জন্মায়, মানুষ চাষাবাদ করে, তাকে মাটি বলে। 2 নম্বর প্রশ্ন, নিচের দিকের মাটি কীরূপ হয়? নিচের দিকের মাটিতে কাঁকর ও নুড়ি বেশি থাকে। 3 নম্বর প্রশ্ন, মাটির কোন উপাদানগুলি হালকা? উত্তর হবে মাটির শুকনো পাতা, খড়ের টুকরো প্রভৃতি উপাদানগুলো হালকা। 4 নম্বর প্রশ্ন, জলে ভেসে ওঠা জিনিসগুলো কি দিয়ে ভালো করে দেখা যায়? উত্তর হবে জলে ভেসে ওঠা জিনিসগুলো আতচ কাচ বা লেন্স দিয়ে ভালো করে দেখা যায়। এরপরে 5 দাগে আছে লেন্স কি? উত্তর হবে খালি চোখে দেখা যায় না এমন বস্তুকে দেখার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে লেন্স বলে। লেন্সকে বাংলায় বলে আতশ কাচ। এবার মাটি দিয়ে পাকা বাড়ি, এখান থেকে তোমরা কি প্রশ্ন করবে। 1 দাগে সিমেন্ট আজ থেকে কত বছর আগে প্রথম তৈরি হয়? উত্তর হবে 200 বছর। 2 নম্বর প্রশ্ন, মাটিতে থাকা পচা পাতা হলো কি পদার্থ? উত্তর হবে জৈব পদার্থ। এরপরে আছে কোন মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে? উত্তর হবে দোআঁশ মাটিতে। পরবর্তী প্রশ্ন, মাটির দুটি জৈব উপাদানের নাম লেখো। উত্তর হবে মাছের কাঁটা ও পচা পাতার কুচি। পরের প্রশ্ন মাটির অস্বাভাবিক উপাদানগুলি কি কি? পলিথিনের টুকরো, অ্যালুমিনিয়ামের কুচি, পেনের রিফিলের টুকরো প্রভৃতি। 6 নম্বরে এঁটেল মাটিকে সিমেন্টের সঙ্গে তুলনা করা হয় কেন? এঁটেল মাটিকে গুঁড়ো করে জল দিলে আটার মতো চটচটে শক্ত হয়ে যায় বলে সিমেন্টের সঙ্গে তুলনা করা হয়। 7 নম্বরে মাটির উপাদান বলতে কি বোঝো? উত্তর লিখবে মাটি গঠনকারী পদার্থগুলিকে বলা হয় মাটির উপাদান। মাটি বিশ্লেষণ করলে 4টি প্রধান উপাদান লক্ষ্য করা যায়, যথা 1 নম্বর বিভিন্ন খনিজ পদার্থ 45%, 2 নম্বর জৈব পদার্থ 5%, 3 নম্বর মাটিতে থাকা জল 25%, 4 নম্বর মাটির মধ্যে থাকা বাতাস 25%। 8 নম্বরে আছে এঁটেল মাটির বৈশিষ্ট্য লেখো। তোমরা উত্তরে লিখবে যে এই মাটিতে কাদা কণার ভাগ বেশি। 2 নম্বর এই মাটির কণাগুলো খুব সূক্ষ্ম ও ঘন সন্নিবিষ্ট। 3 নম্বর এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি। 4 নম্বর এঁটেল মাটির জলযুক্ত হলে আঠালো ও কর্দমাক্ত হয়, আর এই মাটি চাষাবাদের পক্ষে তেমন সহায়ক নয়। আছে দোআঁশ মাটির বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হলো এই মাটিতে বালি ও কণার পরিমাণ প্রায় সমান সমান থাকে। 2 নম্বর এই মাটির কণাগুলো মাঝারি ধরনের। 3 নম্বর দোআঁশ মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি প্রকৃতির। আর 4 নম্বর হলো এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি। 5 নম্বর হলো এই মাটিতে চাষাবাদ খুব ভালো হয়। 10 নম্বর প্রশ্ন, বেলে মাটির বৈশিষ্ট্য লেখো। এই মাটিতে বালির ভাগ বেশি। 2 নম্বর এই মাটির কণাগুলো অপেক্ষাকৃত বড় বড়। 3 নম্বর এই মাটির জল ধারণ ক্ষমতা খুব কম। এই মাটির বড় বড় বালিকণার মাঝের ফাঁদে জল সহজেই অনেক নিচে চলে যায়। আর 5 নম্বর হলো এই মাটিতে চাষবাস হয় না। এবার মাটি ও জলের বোঝাপড়া থেকে তোমরা কি পড়বে। প্রথম প্রশ্ন, কোন মাটির জল ধরে রাখার ক্ষমতা কম থাকে? উত্তর হবে বেলে মাটির জল ধরে রাখার ক্ষমতা কম। 2 নম্বর হলো কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এটি হবে এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। 3 নম্বর প্রশ্ন ফিল্টার পেপারের কাজ কি? উত্তর হবে ফিল্টার পেপারের ওপর মাটি রেখে তাতে জল ঢাললে জল ফিল্টার পেপার ভেদ করে চলে যাবে, কিন্তু মাটির কণা যেতে পারবে না। জল শোধন করতে ফিল্টার পেপার লাগে।
এবার দেখো উপকার অপকার যত্ন পুষ্টি থেকে কী পড়বে। প্রথম প্রশ্ন, দুটি রাসায়নিক সারের নাম লেখো। উত্তর লিখবে দুটি রাসায়নিক সারের নাম নাইট্রোজেন ও ফসফেট সার। 2 নম্বর প্রশ্ন, দুটি জৈব সারের নাম লেখো। দুটি জৈব সার হলো কম্পোস্ট ও গোবর সার। 3 নম্বর প্রশ্ন, মাটির শত্রু কারা। উত্তরে লিখবে পলিথিন, প্লাস্টিক প্রভৃতি মাটিতে পড়ে নষ্ট হয় না বলে এরা মাটির ক্ষতি করে, তাই এরা মাটির শত্রু। 4 নম্বর প্রশ্ন, কোন সার ব্যবহারে মাটির উর্বরতা দীর্ঘস্থায়ী হয়। উত্তর হবে জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা দীর্ঘস্থায়ী হয়। 5 নম্বর প্রশ্ন, রাসায়নিক সার কাকে বলে। উত্তর হবে কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য দিয়ে উদ্ভিদের প্রয়োজনীয় উপাদান সমৃদ্ধ যে সার তৈরি করা হয় তাকে রাসায়নিক সার বলে, যেমন ইউরিয়া, সুপার ফসফেট ইত্যাদি। 6 নম্বর প্রশ্ন, জৈব সার বা কম্পোস্ট সার কাকে বলে। উত্তর হবে প্রকৃতির সজীব উপাদান যেমন গোবর, পচা পাতা, শাকসবজির খোসা, হাড়ের গুঁড়ো পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে কম্পোস্ট সার বা জৈব সার বলে। উদাহরণ গোবর সার। 7 নম্বর প্রশ্ন, চাষের জমিতে সার ব্যবহার করা হয় কেন। উত্তর লিখবে সার মাটির উর্বরতা বাড়ায়। সারের মধ্যে বিভিন্ন উপাদান থাকে, তার মধ্য থেকে গাছ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি উপাদান বেছে নেয়। এর ফলে গাছের বৃদ্ধি ভালো হয় ও ফসল উৎপাদন বেশি হয়, তাই চাষের জমিতে সার ব্যবহার করা হয়। এখন 8 নম্বরে আছে সার দিলে মাটির উর্বরতা বাড়ে কেন। সারের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি বিভিন্ন উপাদান থাকে, ফলে সার দিলে মাটিতে ওই সকল উপাদান মিশে এবং মাটির উর্বরতা বাড়ে। এবার দেখো মাটি থেকে সোনার ধান, এখান থেকে তোমরা পড়বে কোন ধান চাষের জন্য বীজতলা দরকার হয় না। উত্তর হবে আউশ ধান। 2 নম্বর প্রশ্ন, আমন ধান কোন ঋতুতে চাষ করা হয়। উত্তর হবে বর্ষা ঋতুতে। এবার দেখো বীজ ধান কাকে বলে। ধান চাষের আগে বীজ ধান তৈরির জন্য জমির মধ্যে ছোট জায়গায় কাদা করে ঘনভাবে ধান ছড়ানো হয়, একে বীজতলা বলে। কয়েকদিন পর এখানে ঘন হয়ে ছোট ছোট চারা গাছ বের হয়, এই গাছগুলোকে বীজ ধান বলে। যদি তোমাদের বীজতলা আসে তাহলে তোমরা এখান থেকেই লিখতে পারবে। 4 নম্বর প্রশ্ন, ধান চাষের জন্য কী ধরনের মাটি ভালো। উত্তর লিখবে যে মাটি সহজে কাদা করা যায়, যে মাটিতে জল দাঁড়ায় সেই মাটি ধান চাষের জন্য ভালো। উর্বর এঁটেল বা দোআঁশ মাটিতে ধান চাষ ভালো হয়। এরপরে দেখো মাটির ওপরের চা। এবার দেখো মাটির ওপর চা গাছ, সেখান থেকে তোমরা পড়বে কোথাকার চা স্বাদে ও গন্ধে জগৎ বিখ্যাত। উত্তর হবে দার্জিলিং জেলার। 2 নম্বর প্রশ্ন, পাহাড়ি অঞ্চলে কিভাবে ধান চাষ করা হয়। সিঁড়ির মতো জমি তৈরি করে। 3 নম্বর প্রশ্ন, পাহাড়ে পাথর কিভাবে গুঁড়ো হয়। পাহাড়ে পাথর ভূমিকম্পে ও সূর্যের তাপে প্রবল বৃষ্টিতে গুঁড়ো হয়। 4 নম্বর প্রশ্ন, পাহাড়ি মাটি তৈরিতে কোন কোন উদ্ভিদ সাহায্য করে। উত্তর হবে লাইকেন, মস, ফার্ন প্রভৃতি উদ্ভিদ। 5 নম্বর আছে ধাপ চাষ কাকে বলে। পাহাড়ি ঢালে সিঁড়ির মতো ধাপে ধাপে ছোট ছোট জমি তৈরি করে সেখানে বৃষ্টির জল আটকে ধান চাষ করা হয়, এই ধরনের চাষকে ধাপ চাষ বলে। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পাঠ্য বই থেকে খুঁটিয়ে তৈরি করা হয়েছে, আশা করি তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। 6 নম্বর প্রশ্ন, পাথরের ভিতর মাটি আসে কোথা থেকে। ভূমিকম্পে, সূর্যের তাপে, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাতের ফলে পাথর চূর্ণ বিচূর্ণ হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের গুঁড়োর সঙ্গে লাইকেন, মস, ফার্ন প্রভৃতি উদ্ভিদের দেহ মিশে নরম মাটি তৈরি হয়, তাই মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। 7 নম্বর প্রশ্ন, মাটি ছাড়া কোন খাদ্য পাওয়া যাবে না কেন। 7 নম্বর প্রশ্ন, মাটি ছাড়া কোনো খাদ্য পাওয়া যাবে না কেন। প্রথমত সমস্ত গাছ মাটির ওপরে জন্মায় এবং খাদ্য তৈরি করে, আমরা সেই সমস্ত গাছ থেকেই খাদ্য সংগ্রহ করি। 2 নম্বর, সেই সমস্ত প্রাণীর থেকে আমরা মাংস, ডিম, দুধ প্রভৃতি পাই, যে সমস্ত প্রাণীরা গাছপালা খেয়ে বেঁচে থাকে। সুতরাং সমস্ত খাদ্যের জন্য মাটি দরকার। এবার দেখো ধসের রাস্তা বন্ধ, সেখান থেকে পড়বে ধস কি।
পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের ফলে পাথর খসে পড়ার ঘটনাকে ধস বলে। 2 নম্বর প্রশ্ন, কী কারণে পাথরে ধস নামে? উত্তর হবে ভূমিকম্প হলে বা প্রবল বৃষ্টিপাতে মাটি গলে গেলে পাহাড়ে ধস নামে। 3 নম্বর প্রশ্ন, দুটি পদার্থের নাম লেখো যাদের জন্য ভূমিকম্প ঘটে। যেমন প্লাস্টিক ও পলিথিনের জন্য। এই অধ্যায়টা তোমাদের একটু বড়, তাই ভিডিওটা একটু বড় হবে। 4 নম্বর প্রশ্ন দেখো, কী কী কারণে ভূমিক্ষয় হয় অথবা ধসের কারণগুলো লেখো। যেমন দেখো, বৃষ্টিপাত, পাহাড়ের ঢালে মাটি পাথর বৃষ্টির জলে ভিজে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে। এটা ভুল হয়ে গেছে, বানানটা একটু দেখে নিও। 2 নম্বরে দেখো, গাছ কাটা, অতিরিক্ত গাছ কাটলে মাটি আলগা হয়ে সহজেই ধসে পড়ে। আর ভূমিকম্প দেখো, ভূমিকম্প বা অগ্নিৎপাতের সময় তীব্র কম্পনে পাহাড়ের ঢালে ধস নামে। 5 নম্বরে দেখো, ভূমিকম্পের ফলে প্রধান সমস্যাগুলো কী কী। 1 নম্বর হলো ধস নেমে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। 2 নম্বর বনভূমি নষ্ট হয়, ঘরবাড়ি ভেঙে যায়। 3 নম্বর মাটির উর্বরতা কমে যায়, ফলে গাছপালা ভালো জন্মায় না। 6 নম্বর প্রশ্ন, গাছ কিভাবে ধস বা ভূমিক্ষয় নিয়ন্ত্রণ করে? উত্তরে লিখবে, গাছ লাগালে গাছের শেকড় মাটির মধ্যে প্রবেশ করে এবং মাটির কণাগুলোকে আঁকড়ে ধরে রাখে, ফলে সহজেই ধস বা ভূমিক্ষয় হয় না। এবার দেখো, চেনা চেনা জলাশয় থেকে। 1 নম্বর প্রশ্ন, বাওর কি? নদী বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাওর বলে। 2 নম্বরে দেখো, ঝোড়া কি? পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলোকে ঝোড়া বলে। 3 নম্বর হলো নয়নঝুলি কাকে বলে? এখানে একটু বানানটা ভুল আছে, রাস্তার দুধারে যে সমস্ত সরু খালগুলো থাকে তাদের নয়ন। এরপরে আছে স্রোতের জল ও স্থির জল। প্রথম প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় 2 বা ততোধিক পদার্থ যুক্ত হয়ে নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। যেমন দেখো, দুধে লেবুর রস দিলে ছানা তৈরি হয়ে যায়, ছানা ও ছানার জল আলাদা হয়ে যায়, ছানা আর দুধে পরিণত হয় না। 2 নম্বর প্রশ্ন, দুটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। একটি হচ্ছে দুধে লেবুর রস দিলে ছানা তৈরি হয়ে যায়, ছানা ও ছানার জল আলাদা হয়ে যায়, ছানা আর দুধে পরিণত হয় না। আর 2 নম্বর হচ্ছে কাপড়ের যেই দাগ সার্ফ দিয়ে ওঠে না তাতে লেবুর রস দিলে উঠে যায়। এবার দেখো, জল শোধনের নানা কথা থেকে। 1 নম্বর প্রশ্ন, কোন রাসায়নিক পদার্থ প্রয়োগ করে জল শোধন করা হয়? উত্তর হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 2 নম্বর প্রশ্ন, মৃত জীবজন্তু জলে ফেললে কি হবে? উত্তর হবে জলের মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে ও জল দূষিত হয়। 3 নম্বর প্রশ্ন, পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত? 1 নম্বর হচ্ছে পুকুরে মল মূত্র পরিত্যাগ করা যাবে না। 2 নম্বর, পুকুরে গবাদি পশুদের স্নান করানো যাবে না। 3 নম্বর, বাসন মাজা কাপড় কাচা বন্ধ করতে হবে। আর 4 নম্বর, বাড়ির আবর্জনা প্লাস্টিক পলিথিন জিনিসপত্র পুকুরে ফেলা যাবে না। 1 নম্বরে আছে, মাটির নিচের পানীয় জল কোনো কাজে ব্যবহারের ফলে বেশি নষ্ট হচ্ছে। উত্তর হবে মাটির নিচের পানীয় জল চাষের কাজে, শিল্প কলকারখানার বিভিন্ন কাজে ব্যবহারের ফলে বেশি নষ্ট হয়। 2 নম্বর প্রশ্ন, ভৌম জল কাকে বলে? উত্তর হবে মাটির নিচের জলকে বলা হয় ভৌম জল। 3 নম্বর প্রশ্ন, ঢেঁকিশাল কি? উত্তর হবে ফার্ন জাতীয় অপুষ্পক গাছকে ঢেঁকিশাল বলে। 4 নম্বর হচ্ছে, মাটির নিচে জল কি দিয়ে তোলা হয়? উত্তর হবে টিউবওয়েল দিয়ে। 5 নম্বর প্রশ্ন, কি কি কাজে মাটির নিচে জল ব্যবহার করা হয়? উত্তর হবে পান করার জন্য। 2 নম্বর, বাড়ির কাজের জন্য। 3 নম্বর, ধান সবজি অন্যান্য গাছ চাষের জন্য। 4 নম্বর, কলকারখানার কাজের জন্য। এরপরে আছে জল নষ্ট আর জল কষ্ট। 1 নম্বর প্রশ্ন, গ্রামে পাড়ায় পাড়ায় কোন প্রকল্পে জল এসেছে? উত্তর হবে সজল ধারা প্রকল্প থেকে। 2 নম্বর, পানীয় জল নষ্ট করা উচিত না কেন? পানীয় জল মাটির নিচে খুব সীমিত পরিমাণে সঞ্চিত আছে, যা আমরা পাম্প বা টিউবওয়েলের সাহায্যে তুলে ব্যবহার করি। সেই জল শেষ হয়ে গেলে জল সংকট দেখা দেবে, তাই পানীয় জল নষ্ট করা উচিত নয়। এরপরে দেখো, জল হলো নষ্ট, টিউবওয়েলের কষ্ট। প্রথম প্রশ্ন, বৃষ্টির জল ধরে রাখার নানা প্রচলিত পদ্ধতি সম্বন্ধে লেখো। প্রথম প্রশ্ন, পুকুর বা খাল কেটে বৃষ্টির জল ধরে রাখা হয়। 2 নম্বর হচ্ছে,
টিনের চাল থেকে যে জল পড়ে তা বালতি বা বড় পাত্রে ধরে রাখা হয়। 3 নম্বরে দেখো, ছাদের পাইপ দিয়ে পড়া জল, এখানে একটু ভুল আছে, কোনো ঢাকনা দেয়া পাত্রে ধরে রাখা হয়। 2 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল ধরে রাখলে আমাদের কি কি উপকার হবে? প্রথমত, মাটির নিচে জল স্তর ধরে রাখা যায়। 2 নম্বর, কাপড় কাচা, বাসন ধোয়া প্রভৃতি কাজে করা যায়। 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে জল সংকটের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আর 4 নম্বর হলো অল্প বিস্তর চাষের কাজে ব্যবহার করা যায়। এরপর আছে মাঝখানে কেউ যায় না। প্রথম প্রশ্ন, সাঁতরাগাছির ঝিল কোন জেলায় অবস্থিত? উত্তর হবে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। 2 নম্বর প্রশ্ন, কোচবিহারের বিখ্যাত জলাভূমিটির নাম কি? উত্তর হবে রসিকবিল। 3 নম্বর প্রশ্ন, জলাভূমির দুটি বৈশিষ্ট্য লেখো। প্রথমত, জলাভূমি জল কখনো শুকায় না। আর 2 নম্বর হচ্ছে জলাভূমিতে খুব গভীরে জল থাকে না। 4 নম্বর প্রশ্ন, সমাজ জীবনে জলাভূমির গুরুত্ব কী? 1 নম্বর হলো জলাভূমিতে বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণী বসবাস করে। এই জলাভূমিতে বিভিন্ন প্রকার শাক ও মাছ চাষের মাধ্যমে অর্থ উপার্জন করে। আর 2 নম্বর হলো শীতকালে জলাভূমিতে বিভিন্ন পরিযায়ী পাখি আসে। বহু মানুষ জলাভূমিতে সৌন্দর্য দেখার জন্য এখানে আসে। এবার দেখো, উদ্ভিদ আর প্রাণীদের নিয়ে জীবজগৎ। জীবজগৎ কাকে বলে? পৃথিবীতে জীবের বেঁচে থাকার অনুকূল পরিবেশ অঞ্চলকে বলা হয় জীবজগৎ। 2 নম্বর প্রশ্ন, দুটি সজীব উপাদান নাম লেখো। উত্তর হবে উদ্ভিদ ও প্রাণী হলো পৃথিবীর সজীব উপাদান। আর তৃণভোজী প্রাণী কাকে বলে? যে সমস্ত প্রাণী গাছপালা খেয়ে বেঁচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে, যেমন গরু, ছাগল, হাতি। 4 নম্বরে আছে মাংসাশী প্রাণী কাকে বলে? যে সকল প্রাণী তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে তাদের মাংসাশী প্রাণী বলে, যেমন বাঘ, সিংহ প্রভৃতি। 5 নম্বরে আছে সর্বভুক কাদের বলা হয়? যে সকল প্রাণীরা উদ্ভিদ ও প্রাণী উভয়কেই খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের সর্বভুক বলে, যেমন মানুষ। এরপরে দেখো আছে বুনো থেকে পোষা হলো। প্রথম প্রশ্ন, কোন প্রাণী প্রথম পোষ মেনেছিল? উত্তর হবে কুকুর। 2 নম্বর প্রশ্ন, সাঁতরাগাছির ঝিলে শীতকালে কারা আসে? উত্তর হবে পরিযায়ী পাখিরা। 3 নম্বর প্রশ্ন, গৌড় কি? জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গৌড় বলে। অনেকের মতে এরা হলো ভারতীয় বাইসর। 4 নম্বর প্রশ্ন, কি কি সুবিধা পাওয়ার জন্য মানুষ বুনো পশুদের পোষ মানিয়েছিল? 1 নম্বর হলো গরু, ঘোড়া প্রভৃতি প্রাণীদের পোষ মানানো হয়েছিল চাষাবাস ও যানবাহনের হিসেবে ব্যবহারের জন্য। আর 2 নম্বর হলো বুনো গরু, ভেড়া, ছাগল প্রভৃতি প্রাণীদের পোষ মানিয়েছিল মাংস ও দুধের জন্য। 5 নম্বরে দেখো, সাঁতরাগাছির এটি ঝিলে হবে, টাইপিং একটু মিস্টেক হয়েছে। শীতকালে পরিযায়ী পাখিরা আসে কেন? পরিযায়ী পাখিরা যেখানে থাকে সেখানে শীতকালে খুবই শীত, তাই চরম ঠান্ডার হাত থেকে বাঁচতে কম শীতের দেশে চলে আসে। সাঁতরাগাছির ঝিল কম শীতযুক্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে শীতকালে পরিযায়ী পাখিরা আসে। এবার আছে কে বন্য কে পোষা। পালিত পশু পাখি বলতে কি বোঝো? যে সকল পশু পাখিরা মানুষ থাকার জায়গা দেয়, খেতে দেয়, যে সকল পশু পাখিকে মানুষ থাকার জায়গা দেয়, খেতে দেয়, রোগ হলে চিকিৎসা করায়, শিকারী প্রাণীদের থেকে বাঁচায়, সেই সকল পশু পাখিকে পালিত বলা হয়। 2 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণীরা কখন মানুষদের আক্রমণ করে? উত্তরে লিখবে বন্যপ্রাণীরা অকারণে মানুষদের আক্রমণ করে না, তারা স্বাধীনভাবে খাদ্য সংগ্রহ করে চলাফেরা করে। খাবার জোগাড়ে বাধা পেলে, বাসস্থান হারালে আত্মরক্ষার জন্য বন্যপ্রাণীরা মানুষদের আক্রমণ করে। এবার আছে উভয়চর প্রাণী কাকে বলে? যে সকল প্রাণী জলে এবং উভয় স্থানেই বসবাস করে তাদের উভয়চর প্রাণী বলে, যেমন সাপ, ব্যাঙ প্রভৃতি। নিশাচর প্রাণী কাকে বলে? যে সকল প্রাণী দিনের পরিবর্তে রাতে শিকার করতে বার হয় তাদের নিশাচর প্রাণী বলে, যেমন পেঁচা। পরের প্রশ্ন আছে কেন্ন কি? কেন্ন এক প্রকার অমেরুদণ্ডী প্রাণী, দেখতে লম্বা কেঁচোর মতো হলেও এদের দেহ শক্ত আবরণযুক্ত এবং এদের অসংখ্য পা আছে। পরের প্রশ্ন, জলের দুটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। জলের দুটি মেরুদণ্ডী প্রাণীর নাম হলো মাছ ও তিমি। পরের প্রশ্ন, আঁশযুক্ত 4টি মাছের নাম লেখো। রুই মাছ, কাতলা মাছ, পুঁটি মাছ, মৃগেল মাছ। এবার দেখো, চিংড়িকে মাছের কোন কোন বৈশিষ্ট্য দিয়ে আলাদা করা যায়? চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী, চিংড়ির গায়ে আঁশ থাকে না, চিংড়ির দেহ শক্ত খোলস দ্বারা আবৃষ্ট থাকে,
আবৃত থাকে। এই সমস্ত বৈশিষ্ট্য দিয়ে চিনিকে মাছ থেকে আলাদা করা যায়। পরের প্রশ্ন, বট গাছে ঝুরি নামায় কেন? বট গাছের কাণ্ড থেকে চারপাশে অনেক মোটা ডাল বের হয়। মোটা ডালগুলো যাতে নিজেদের ভারে ভেঙে না যায়, তাই ডাল থেকে নিচের দিকে ঝুরি নামে। এবার আছে আকর্ষ কাকে বলে? খাড়া হয়ে দাঁড়াতে পারে না এবং বিরুৎ শ্রেণীর উদ্ভিদের কাণ্ড বা শাখা খাড়া হয়ে দাঁড়াতে পারে না এমন বিরুৎ শ্রেণীর উদ্ভিদের কাণ্ড বা শাখা বা পাতা পরিবর্তিত হয়ে যে সুতোর মতো সরু প্যাঁচানো অংশ সৃষ্টি হয় তাকে আকর্ষ বলে। পরবর্তী প্রশ্ন, বটগাছের ঝুরি আসলে কি? বটগাছের কাণ্ড বা শাখা প্রশাখার পর্ব থেকে যে অস্থানিক মূল জন্মায় তাদের বটগাছের ঝুরি বলে। চারটি মাছের নাম লেখো। ট্যাংরা মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, পাকাল মাছ। এরপরে আছে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যে সমস্ত প্রাণীদের দেহে হাড় ও মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ড প্রাণী বলে, যেমন পাখি, মানুষ, সাপ, মাছ প্রভৃতি। এবার বলেছে অমেরুদণ্ড প্রাণী কাকে বলে? যে সমস্ত প্রাণীদের দেহে কোনো হাড় বা মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ড প্রাণী বলে, যেমন প্রজাপতি, ফড়িং, কেন্ন প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, কয়েকটি শিকারী মাছের নাম। শোল, শাল, চ্যাং আর বোয়াল। দুটি বিষধর সাপের নাম কেউটে ও গোখরো। বিষহীন দুটি সাপের নাম জলধরা ও ময়াল। আর দুটি চাষযোগ্য মাছের নাম রুই ও কাতলা মাছ। পরের প্রশ্ন, হারিয়ে যাচ্ছে এমন কিছু ঔষধি গাছের নাম লেখো। সর্পগন্ধা, মুক্তহরি, মেহেন্দি প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, সর্পগন্ধা গাছ থেকে কি ওষুধ তৈরি হয়? উত্তর হবে রক্তচাপ কমানোর ওষুধ রেসারপিন তৈরি হয়। পরের প্রশ্ন, মুক্তঝুরি গাছের উপকারিতা কি? পোড়া বা ক্ষত সারাতে, পেটে যন্ত্রণা দূর করতে কাজে লাগে, পাতের ব্যথা কমাতে কাজে লাগে, দাঁতের ক্ষয় রোধে ব্যবহৃত হয়। এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশের প্রশ্ন। এই অধ্যায়টা একটু বড় তাই বেশি প্রশ্ন হয়েছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।